সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টপিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে জুলজি চ্যাপ্টার 3 লেকচার 1। ঠিক আছে, সো জুলজি চ্যাপ্টার 3 এর এটার নাম কি? পরিপাক ও শোষণ। একটু খেয়াল করো, পরিপাক ও শোষণ একটু খেয়াল করো। তো কথা হচ্ছে এখন পরিপাক ও শোষণ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার পরিপাক কাকে করব আমরা? খাদ্যকে। পরিপাক কাকে করব? খাদ্যকে। তো এখন কথা হচ্ছে খাদ্য কাকে বলে আমাকে জানতে হবে। তো স্ক্রিনে লেখা আছে, দেখো, হোয়াট ইজ ফুড বা খাদ্য কাকে বলে। অনেকে এই প্রশ্নটা যখন করা হয় তখন স্টুডেন্টরা আনসার দেয়, স্যার আমরা যা খাই তাই খাদ্য। আসলে আমরা যা খাই তাই কখনোই কি নয়, খাদ্য নয়। তাহলে খাদ্য কাকে বলবো? আসো খাদ্য কাকে বলি। তবে মনে করো আমরা একটু দুপুরে ভাত খাইছি, আমরা খাওয়ার পরে আমার তো কিছু শক্তি চলে গেছে। কিছু শক্তি যে চলে গেছে, যেটা চলে গেছে এটা আমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। আবার আমরা যে কোনো এখনো কাজ করে আছি, এখন যে কাজটা করতেছি, ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের জন্য আমার কি দরকার? শক্তি দরকার। এবং আগামী কিছুক্ষণ আমাকে এনার্জিটা কি রাখতে হবে? আমাকে সেভ রাখতে হবে। তাহলে যে শক্তি আমি ক্ষয় করছি, যে শক্তি আমাকে এখন লাগবে, এবং যে শক্তি আমার কিছুক্ষণের জন্য জমা রাখতে হবে, যারা এই শক্তিগুলোকে ফিল আপ করতে পারবে তাদেরকে বলা হয় খাদ্য। তাহলে যেটা গ্রহণ করলে, আমি যদি বলি কি যা গ্রহণে দেহের ক্ষয়পূরণ, এবং দেহের বৃদ্ধি এবং শক্তি সঞ্চয়, যা গ্রহণে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং শক্তি সঞ্চয় হয় তাকে বলা হয় খাদ্য। অর্থাৎ যেটা তুমি যে শক্তি ব্যয় করে ফেলছো সেটাকে পূরণ করতে হবে। আর বর্তমানে কাজের জন্য, এই এখন যে কাজটা করতেছো তার জন্য যে বৃদ্ধি বলতে আমরা এখানে বর্তমানটাকে মিল করছি, এবং শক্তিকে সঞ্চয় করবে, কিছুক্ষণের জন্য জমা রাখবে। তাহলে যা গ্রহণে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং শক্তি সঞ্চয় হয় তাকে বলা হয় খাদ্য। এখন তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে খাদ্য কয় প্রকার, খাদ্য বা কিরকম, কয় ধরনের, এটা একটু জানতে হবে। যদিও এইচএসসি সিলেবাসের জন্য এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই বেসিকটা জানা না থাকলেও তোমার আসলে নলেজটা কি হবে না, ফুলফিল হবে না। খাদ্য আসলে দুই ধরনের। খাদ্য কয় ধরনের? খাদ্য হচ্ছে দুই ধরনের। আমি যদি এখানে লিখি খাদ্যের প্রকারভেদ। তো খাদ্য কয় ধরনের? খাদ্য দুই ধরনের। একটা হচ্ছে সরল খাদ্য, আর একটা হচ্ছে জটিল খাদ্য। একটা হচ্ছে জটিল খাদ্য। এখন কথা হচ্ছে কোনটা সরল খাদ্য কোনটা জটিল খাদ্য কিভাবে বুঝবো? সিম্পল। যে খাদ্য গ্রহণের পর কোনো পরিবর্তন ছাড়া, আমি কথাগুলো এখানে বলে যাচ্ছি, বাট তুমি যখন নিজে নোট করবে তোমার নোটের মধ্যে এই কথাগুলো যাতে লেখা থাকে। যে খাদ্য গ্রহণের পর পুনরায় ভাঙার প্রয়োজন হচ্ছে না এবং সরাসরি কোষে চলে যেতে পারে। তাহলে আমি একটু আবারও বলি, যে খাদ্য গ্রহণের পর কোনো পরিবর্তন ছাড়া সরাসরি কোষে চলে যেতে পারে, কোষে প্রবেশ করতে পারে, তাকে বলা হয় সরল খাদ্য। কিন্তু যে খাদ্যকে গ্রহণের পর পুনরায় ভাঙার প্রয়োজন হচ্ছে, পরিপাক করার প্রয়োজন হয়, দেখো পরিপাকের প্রয়োজন হয়, পরিপাক করে তাকে আমরা কোন খাদ্য পরিণত করি? সরল খাদ্য পরিণত করি। সেই সরল খাদ্য যেটা আছে সেটা আবার কোথায় যাবে? কোষে যাবে। তখন এটাকে বলা হয় জটিল খাদ্য। তাহলে কথা সিম্পল, যে খাদ্য গ্রহণের পর সরাসরি কোষে চলে যাবে তাকে বলা হয় সরল খাদ্য। আর যে খাদ্য গ্রহণের পর আগে সরল খাদ্য পরিণত করতে হবে, কার মাধ্যমে? পরিপাকের মাধ্যমে। এরপর সে কোথায় যাবে? কোষে যাবে, তাকে বলা হয় সরল খাদ্য। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে প্রাণী যে খাদ্য গ্রহণ করে, প্রাণীর খাদ্যগুলো সাধারণত জটিল খাদ্য। প্রাণীর খাদ্য কোন খাদ্য? প্রাণীর খাদ্যগুলো হচ্ছে জটিল খাদ্য। আর উদ্ভিদ খাদ্য রূপে যাগুলো গ্রহণ করে এগুলোকে বলা হয় সরল খাবার। 9 আমরা পড়ছিলাম ম্যাক্রোমৌল, মনে আছে? এই তো উদ্ভিদের খাদ্য সরল খাদ্য, আর প্রাণীর খাদ্য হচ্ছে জটিল খাদ্য। এখন কথা হচ্ছে খাদ্য তো আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। এখন এই খাদ্যকে আমরা পরিপাক করতে হবে। দেখো পরিপাক মানে কি, একটু খেয়াল করে যে পরিপাক। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে আমি যা খাচ্ছি তাই কিন্তু কি নয়, খাদ্য নয়। খাদ্য কাকে বলবো? যারা আমার ওই তিনটা কথা পূরণ করবে। এবার আসি ডাইজেশন বা পরিপাক। একটা জিনিস তোমাদেরকে বলি, মনে করো আমি খাচ্ছি ভাত, আলু, রুটি, পাউরুটি, পরোটা। তাহলে তুমি খাচ্ছ, আমি খাচ্ছি কি? ভাত, আলু বা রুটি বা পাউরুটি। বাট আমার কোষ বা আমাদের কোষ এগুলো কাউকেই চিনে না। ভাত খাও, আলু খাও, রুটি খাও, যাই খাও, তোমার কোষের কাছে একটা জিনিস একসেপ্টেড, সেটা হচ্ছে কোনটা? গ্লুকোজ। তোমার কোষ শুধুমাত্র গ্লুকোজ, অর্থাৎ মনোস্যাকারাইড। আমি জাস্ট একটা গ্লুকোজ লিখছি, আমাদের কোষ আছে মনোস্যাকারাইড, গ্লুকোজ,
ফ্রুক্টোজ, এইগুলা গ্রহণ করে। এখন কথা হচ্ছে আমি খাচ্ছি তেল চর্বি, আমি খাচ্ছি মনে করো মাছ মাংস, ফ্যাটি ফুড খাচ্ছি, মনে করো মাছ, ফ্যাটি ফুড বলবো না, মাছ মাংস ডিমের সাদা অংশ এগুলো খাচ্ছি, কিন্তু আমার কোষ এগুলো কাউকে চিনে না। আমার কোষ চিনে শুধুমাত্র কাকে জানো? আমার কোষ চিনে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডকে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারে, কাউকে সে চিনতে পারে। তুমি খাচ্ছ তেল চর্বি, ফ্যাটি ফুড খাচ্ছ, তেল বা চর্বি জাতীয় খাবার খাচ্ছ তুমি, কিন্তু তোমার কোষ তেল চর্বি এগুলো কাউকে চিনে না। তোমার কোষ চিনে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিডকে, তোমার কোষ চিনে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড বা ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড বা কি ট্রাইগ্লিসারাইড, এইগুলাকে চিনতে পারে, ট্রাইগ্লিসারাইড। তাহলে দেখো এই কথার মধ্যে একটা কথা পরিষ্কার যে আমরা কোনো খাদ্য যেভাবে গ্রহণ করি, কোষ ওই খাদ্যকে ওভাবে গ্রহণ করে না, একটু চেঞ্জ করে। আমি কোনো খাদ্যকে যেভাবে গ্রহণ করলাম, আমার কোষ সেই খাদ্যকে একটু চেঞ্জ করে ফেলছে। তাহলে আমার এই যে আমি যে খাদ্য গ্রহণ করছি, আমার কোষে কিন্তু ওই খাদ্য ওভাবে প্রবেশ করে না। তাহলে আমরা যেটা গ্রহণ করছি এটা হচ্ছে জটিল খাদ্য। এটা কি খাদ্য? এটা হচ্ছে জটিল খাদ্য। বাট আমার কোষ যেটা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে কি সরল খাদ্য। এই যে জটিল খাদ্যকে ভেঙে আমাকে সরল খাদ্য পরিণত করতে হচ্ছে, পরিণত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় পরিপাক, তাকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাক মানে কি? তাহলে জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্য পরিণত করাকে বলা হয় পরিপাক। তো এখন কথা হচ্ছে পরিপাক এখন তুমি বলতে স্যার আপনি এত কথা বলিয়েন না, অল্প এক কথায় বলেন যে পরিপাক মানে আসলে কি? পরিপাক মানে হচ্ছে, এক কথা যদি বলি, এক কথায় মানে হচ্ছে পরিপাক মানে খাদ্যকে ভেঙে ফেলা। যে কোনো ভাবে তুমি যদি খাদ্যকে ভেঙে ফেলতে পারো সেটা হচ্ছে পরিপাক, সেটা হচ্ছে কি পরিপাক। তো যে কোনো ভাবে তুমি খাদ্যকে ভেঙে ফেলতে পারলে সেটাকে কি বলবে? পরিপাক। এখন কথা হচ্ছে যে কোনো ভাবে বলতে কিভাবে কিভাবে একটা খাদ্যকে ভাঙা যায়, কিভাবে একটা খাদ্যকে ভাঙা যায়। আমি এখানে কয়েকটা ধাপ দেখাচ্ছি তোমাকে কিভাবে তুমি খাদ্যকে ভাঙতে পারবে। যেমন দাঁত দিয়ে চিবিয়ে একটা খাদ্যকে ভাঙা যায়। দেখো দাঁত দিয়ে চিবিয়ে ভাঙা যায়, যে কোনো খাবারকে মুখে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে ছোট করলাম। আবার আমরা যখন কোনো খাবার গিলে ফেলি, গিলে ফেলার সময় আমাদের পরিপাক তন্ত্র খাদ্যের উপর একটা চাপ দেয়, এই চাপটাকে বলা হয় পেরিস্টালসিস। চাপটাকে বলা হয় পেরিস্টালসিস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, পেরিস্টালসিস, PERISTALSIS, পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি একটু লিখে রাখতে পারো। নালিকার মতো অঙ্গের, আমাদের দেহের যত নালিকার মতো টিউবের মতো যে স্ট্রাকচার আছে, নালিকার মতো অঙ্গের সংকোচন প্রসারণকে পেরিস্টালসিস বলে। নালিকার মতো অঙ্গের সংকোচন প্রসারণকে পেরিস্টালসিস বলে। তো এখন এই যে খাদ্যকে আমাদের পরিপাক তন্ত্রে চাপ দিচ্ছে, এই যে চাপটা দিচ্ছে, এই চাপের কারণে কিন্তু খাদ্য ভেঙে যায়। তাহলে বলছিলাম কি পরিপাক মানে কি খাদ্যকে ভেঙে ফেলা। কিভাবে ভাঙবো? দাঁত দিয়ে চিবিয়ে ভাঙতে পারবো, অন্যকে চাপ দিচ্ছে, এই চাপ দিয়ে ভাঙতে পারবো, পেরিস্টালসিসের মাধ্যমে ভাঙতে পারবো। আরটা ভাঙা যায় এনজাইমের মাধ্যমে। কার মাধ্যমে? এনজাইমের মাধ্যমে। এনজাইমের মাধ্যমে খাদ্যকে ভাঙা যায়। ঠিক আছে? তো কথা হচ্ছে এই যে দাঁত দিয়ে চিবিয়ে যে ভেঙে ফেললাম পেরিস্টালসিস, এখানে আসলে এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। এটাকে বলা হয় এই দুইটা ধাপকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া। আবার এনজাইম দিয়ে যেটা ভাঙলে এটাকে বলা হয় রাসায়নিক পরিপাক, এটাকে বলা হয় রাসায়নিক প্রক্রিয়া। তাহলে দেখো আমার কথাগুলোকে আমরা গুটাই আনি। গ্রহণ করছি জটিল খাদ্য, কোষে ঢুকবে সরল খাদ্য। জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্য বানাইছে, এটাকে আমরা কি বলি? পরিপাক। পরিপাক মানে কি খাদ্যকে ভেঙে ফেলা। দাঁত দিয়ে চিবিয়ে ভাঙা যায়, পেরিস্টালসিস ভাঙা যায়, এনজাইম দিয়ে ভাঙা যায়। প্রথম দুটো ধাপকে বলা হয় যান্ত্রিক, তারপর বলা হয় রাসায়নিক। তাহলে আমার সংজ্ঞাটা যদি এভাবে আমি লিখতে চাই, দেখ আমার সংজ্ঞাটা এভাবে লিখতে চাইলে যে জটিল যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় গ্রহণকৃত জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয় তাকে পরিপাক বলে। তাহলে যে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় গ্রহণকৃত জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয় তাকে পরিপাক বলে। সিকোয়েন্স করে দিন, এভাবে তুমি পরিপাকের সংজ্ঞাটা দিতে পারবে। এবার পরিপাক তো পড়লাম, এখন কথা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রটা কি? আমরা মোটামুটি এসএসসি লেভেলে পরিপাক তন্ত্রের চিত্র আমরা জানি। সো আমাদের পরিপাক তন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন। তো ডাইজেস্টিভ সিস্টেমের চিত্রটা আমি তোমাকে আলাদা করে দেখাচ্ছি না, আমরা এগুলো যখন পড়বো আস্তে আস্তে পড়া মাঝখানে হয়ে যাবে, তারপর একটু করে দেখাতে পারি। যেমন এগুলো চিত্রগুলো তোমরা পারো অলরেডি। মুখ থেকে শুরু, আমাদের পরিপাক তন্ত্র করতে শুরু হয় মুখ থেকে শুরু হয়। ঠিক আছে? তাহলে আমাদের পরিপাক তন্ত্র মুখ থেকে শুরু হয়, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরো পড়বো। যেমন মুখ, তোমরা জানো মুখছিদ্র, মুখগহ্বর, এই যে মুখগহ্বর, মুখগহ্বরের পর হচ্ছে গলবিল বা ফ্যারিংস। গলবিলের মধ্যে তিনটা অংশ, হ্যাঁ, নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঞ্জোফ্যারিংস, এগুলো আমরা আরো পড়বো সামনে। আমি সরাসরি মূল পরিপাক তন্ত্রের মূল অংশে চলে যাই। তো আমাদের পরিপাক তন্ত্র কোথা থেকে শুরু হয়? তোমরা জানো আমাদের পরিপাক তন্ত্র শুরু হয় আমাদের মুখ থেকে। তার মধ্যে পরিপাক তন্ত্র আমাদের মুখ থেকেই শুরু হয়।
এখন কথা হচ্ছে মুখের মধ্যে পরিপাকের জন্য আমাদের সিলেবাস অনুযায়ী কয়টা জিনিস আছে? মুখের মধ্যে দেখো তিনটা জিনিস আছে। মুখের মধ্যে বেসিক্যালি তিনটা জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করব। তাহলে কি কি আছে? একটা হচ্ছে টাং বা জিহ্বা, দেখো উচ্চারণ দেখো, এটা হচ্ছে টঙ্গি না, এটা হচ্ছে টাং, ঠিক আছে? টাং বা জিহ্বা, একটু খেয়াল করো, টাং বা জিহ্বা। একটা হচ্ছে টিথ বা দাঁত, টিথ বা দাঁত। একটা হচ্ছে সালাইভারি গ্ল্যান্ড, সালাইভারি মানে হচ্ছে লালা, সালাইভা মানে হচ্ছে লালা, তাহলে এটাকে আমরা বলি লালা গ্রন্থি, লালা গ্রন্থি। তো বাংলাগুলো তো আমরা ইজিলি পারি, বাট ইংলিশ গুলো খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এখানে ইংলিশে লিখলাম আর ভাষা বাংলাটা লিখে দিলাম। তাহলে মুখের মধ্যে তিনটা জিনিস আছে, কয়টা? তিনটা। কি কি? জিহ্বা, দাঁত, লালা গ্রন্থি। জিহ্বা, দাঁত এবং লালা গ্রন্থি। এবার আমরা একটা একটা করে পড়া শুরু করি এখান থেকে। প্রথম টপিক, আমাদের প্রথম টপিক হচ্ছে জিহ্বা। একটু খেয়াল করা, টাং। এই যে আমি যে লিখতেছি এখানে জিহ্বা, লিখি জিহ্বা, এই যে জিহ্বা, এটার ইংলিশ হচ্ছে টাং, ইংলিশ হচ্ছে কি? টাং। ল্যাটিন শব্দটাকে বলা হয় গ্লসো, ল্যাটিন শব্দটাকে কি বলা হয়? ল্যাটিন শব্দটাকে বলা হয় গ্লসো। এবং এটার আরেকটা নাম আছে লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল। আসলে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, কথা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ যার থেকে আসে তাকে বলা হয় লিঙ্গুয়াল। সো জিহ্বা, এটার ইংলিশ হচ্ছে টাং, ল্যাটিন শব্দটাকে বলা হয় গ্লসো, এটার আরো একটা নাম হচ্ছে লিঙ্গুয়াল ল্যাটিন শব্দে। এগুলোর সবগুলো মিনিং হচ্ছে আসলে কৃষি সংশ্লিষ্ট, জিহ্বা সংশ্লিষ্ট। জিহ্বা নিয়ে আমরা প্রথমে এখানে একটা কথা বলি। জিহ্বা মানব দেহের, আমি যদি লিখি মানব দেহের সবচেয়ে, মানব দেহের সবচেয়ে শক্ত, মানব দেহের সবচেয়ে শক্ত ও নড়নক্ষম, মানব দেহের সবচেয়ে শক্ত ও নড়নক্ষম পেশি, মানব দেহের সবচেয়ে শক্ত ও নড়নক্ষম পেশি। একটা জিনিস খেয়াল করো, আমরা যে তোমাদেরকে জুলজি চ্যাপ্টার 3 পড়াচ্ছি, এখানে কিছু কথা কমন। আর ইনফ্যাক্ট বায়োলজিতে তোমাকে এমন ভাবে পড়তে হবে, যেহেতু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট বা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট। এডমিশন টেস্টে একই রকম লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে সবচেয়ে, এই যে সবচেয়ে কথাটা, এই বইতে সবচেয়ে কথাটা দিয়ে তুমি 4 থেকে 5টা লাইন পাবে। এই অধ্যায়ে সবচেয়ে কথাটা দিয়ে প্রায় 5 থেকে 6টা লাইন তুমি পাবে, যে সবচেয়ে শক্ত অংশ, সবচেয়ে শক্ত পেশি, হ্যাঁ, সবচেয়ে স্ফীত অংশ, এগুলো আস্তে আস্তে পড়বে তোমরা। তাহলে সবচেয়ে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে আমাকে বলছে মানবের সবচেয়ে শক্ত ও নড়নক্ষম পেশি, বলছে পেশি। অনেকে বলতে পারে সবচেয়ে শক্ত অংশ, না, সবচেয়ে শক্ত পেশি, অর্থাৎ পেশিদের মধ্যে সবচেয়ে শক্ত এবং নড়নক্ষম। নড়নক্ষম বিভিন্ন ডিরেকশনে মুভ করতে পারবে, বিভিন্ন ডিরেকশনে, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, বিভিন্ন অক্ষ বরাবর তুমি তাকে কি করতে পারবে? মুভ করতে পারবে। যে কোনো ডিরেকশন, যে কোনো অ্যাঙ্গেল তুমি তাকে কি করতে পারবে? মুভ করাতে পারবে। তাহলে মানবের সবচেয়ে শক্ত এবং নড়নক্ষম পেশি হচ্ছে কি? জিহ্বা। এখন জিহ্বার কয়টা কাজ বলি, জিহ্বার কয়টা কাজ খুব গুরুত্বপূর্ণ। জিহ্বার কয়টা কাজ? জিহ্বার অনেক কাজ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে প্রথমে স্বাদ বা টেস্ট গ্রহণ করা। তাহলে একটা হচ্ছে স্বাদ গ্রহণ করা বা টেস্ট গ্রহণ করা, ঠিক আছে? TAST, টেস্ট, ইটস নট টেস্ট। অনেকে বলে যে স্যার টেস্ট, এটা কিন্তু টেস্ট, পরীক্ষা। আর এটা হচ্ছে টেস্ট, স্বাদ গ্রহণ করা। জিহ্বা আমাদের স্বাদ গ্রহণ করে সাহায্য করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। জিহ্বা শুধু যে স্বাদ গ্রহণ করে তা নয়, জিহ্বা কথা বলাকে নিয়ন্ত্রণ করে। আমাদের কথা বলা, এই যে আমি যে কথা বলতেছি, কথাগুলো শোনা যাচ্ছে, কথার যে উচ্চারণগুলো, এগুলোর জিহ্বার কাজ আছে। যাদের জিহ্বাতে সমস্যা আছে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ডিফেক্ট আছে, জন্মগত ত্রুটি আছে, তাদের কথা অনেক সময় অস্পষ্ট থাকে। তো কথা বলাতে নিয়ন্ত্রণ। একটা হচ্ছে স্বর, ভয়েস। একটা কথা, একটা হচ্ছে স্বর, দুইটা আলাদা কিন্তু। স্বর, ভয়েস, এটা খেয়াল করো। এই যে আমি যে কথা বলতেছি, এই যে একটা সুর, একটা আমি আমার কণ্ঠ শুনে তুমি বুঝে ফেলবে এটা সোহেল স্যার, বা আরেকজনের, এখানে আরেকজন অন্য কেউ কথা বলতে তুমি বুঝতে পারবে ওটা অমুক। এই যে স্বরের মধ্যে কার ভূমিকা আছে? জিহ্বার ভূমিকা আছে। তাহলে এগুলো হচ্ছে তার মেইন কাজ। তুমি অন্য কোনো কাজ ইউজ করলে করতে পারো, জিহ্বাকে তুমি যদি অন্য কোনো কাজ ইউজ করতে পারো সেটাও করতে পারো, যেমন মুখ ভাঙাতে, করে মুখ ভাঙাইতে পারতেছে। তাই আবার আসে আমরা এইখান থেকে কথা বলি। স্বাদ গ্রহণের জন্য, টেস্টকে গ্রহণ করার জন্য তার কাছে কিছু রিসেপ্টর আছে, এদেরকে বলা হয় টেস্ট রিসেপ্টর, এদেরকে বলা হয় টেস্ট রিসেপ্টর। রিসেপ্টর মানে যারা রিসিভ করে, অনুভূতি গ্রহণ করে। এই যে টেস্ট রিসেপ্টর, এটার আরেকটা নাম কি? এটার একটা নাম হচ্ছে স্বাদ কোরক। এটার আরেকটা নাম হচ্ছে স্বাদ কোরক, স্বাদ কোরক বা স্বাদ কোরক বা স্বাদ কুড়ি, এক এক সময় এক এক নামে ডাকা হয়।
তো আমাদের জিহ্বাতে স্বাদ যে গ্রহণ করে, কি কি স্বাদ গ্রহণ করে, সে কি কি স্বাদ গ্রহণ করে দেখো। আমি একটু এখানে আলাদা করে লিখি, তাহলে মনে করো এটা হচ্ছে একটা জিহ্বা, একটা টাং। তো জিহ্বাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে জিহ্বার মিড লাইন, একটা জিহ্বার কি মিড লাইন বরাবর, একটা হচ্ছে জিহ্বার সাইড লাইন। মনে করো জিহ্বার একটা সাইড লাইন চিন্তা করলাম, যে সাইড লাইন এভাবে থাকবে, সাইড লাইন থাকবে এরকম। তাহলে একটা জিহ্বাকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মিড লাইন, একটা হচ্ছে সাইড লাইন। মিড লাইন বরাবর জিহ্বার মধ্যে কিছু রিসেপ্টর আছে, এই রিসেপ্টর গুলো মিড লাইন বরাবর সামনে যেটা আছে এটা মিষ্টি স্বাদ গ্রহণ করে। দেখো মিষ্টি, জিহ্বার শুরুতেই মিষ্টি, শুরুआत से पहले कुछ मीठा होना चाहिए। তাহলে শুরুতে কি আছে? মিষ্টি। মিড লাইন বরাবর সামনে, মিড লাইন বরাবর পেছনে, তাহলে মিষ্টির বিপরীতে কি থাকবে বলো? মিষ্টির বিপরীতে থাকবে তিতা। সাইড লাইনে চলে আসে, সাইড লাইন। এখন সাইড লাইনে কি আছে দেখো, সাইড লাইন বরাবর সামনে, সামনে হচ্ছে লবণাক্ত স্বাদ, লবণাক্ত স্বাদ। আর সাইড লাইন বরাবর পেছনে যেটা আছে এটা হচ্ছে টক স্বাদ গ্রহণ করে। কি স্বাদ? টক স্বাদ গ্রহণ করে। তাহলে দেখো জিহ্বা তাহলে 4 ধরনের স্বাদ গ্রহণ করলো, একটা হচ্ছে মিষ্টি, তিতা, লবণ, টক। সেম এখানেও এই যে এই পাশে সামনে সাইড লাইন বরাবর সামনে লবণাক্ত, পেছনে কি টক। তো জিহ্বা তাহলে 4 ধরনের স্বাদ গ্রহণ করে, মিষ্টি, তিতা, লবণ, টক। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বলছেন যে জিহ্বা তো 4 ধরনের স্বাদ গ্রহণ করতে পারে, তো আমার তো স্যার এগুলো তো ভালো লাগে, কিন্তু আমার তো বেশি ভালো লাগে ঝাল। ফুচকার মধ্যে একটু ঝাল বাড়াই দিলে, তো একটু টকের সাথে একটু ঝাল বাড়াই দিলে, মরিচ বাড়াই দিলে স্যার আমার মজা লাগে, ঝাল না আমার ভালো লাগে। আসলে এই ঝালের যে কথাটা বললাম, ঝাল কোনো কি না, এটা আমি জাস্ট এই পাশে লিখি। তুমি যে বললা ঝাল, ঝাল আসলে কোনো স্বাদ নয়, ঝাল আসলে কোনো কি নয়, ঝাল কোনো স্বাদ নয়। এই লাইনটা পরীক্ষায় আসে, ঝাল কোনো স্বাদ নয়, ঝাল কোনো স্বাদ নয়। আমরা যেটাকে ঝাল মনে করি এটা আসলে কোনো স্বাদ নয়। কিছু কিছু খাবারে, কিছু কিছু নির্দিষ্ট খাবারে ক্যাপসাইসিন নামক, ক্যাপসাইসিন দেখো, ক্যাপসাইসিন নামক কিছু নির্দিষ্ট রাসায়নিক উপাদান থাকে, যার কারণে আমাদের যে রিসেপ্টর আছে, রিসেপ্টর, এই যে টেস্ট রিসেপ্টর, টেস্ট রিসেপ্টর গুলো নষ্ট হয়ে যায়। টেস্ট কি হয়? নষ্ট হয়। নষ্ট হয় বলবো না, টেস্ট রিসেপ্টর গুলো উত্তেজিত হয়, টেস্ট রিসেপ্টর উদ্দীপ্ত হয়। এই যে উদ্দীপ্ত লিখে দিলাম, উদ্দীপ্ত। টেস্ট রিসেপ্টর যেগুলো আছে সেগুলোকে গুতা মারে, খাবারের মধ্যে থাকে ক্যাপসাইসিন, ক্যাপসাইসিন দেখো নামটা দেখো, আমাদের রিসেপ্টর গুলোকে কি মারে? গুতা মারে। এই যে গুতা মারে, ইরিটেট করে, বিরক্ত করে, বিরক্ত করাটা হচ্ছে ঝাল। তাহলে দেখো ঝাল কিন্তু একটা উদ্দীপনা, একটা বিরক্তিকর একটা উদ্দীপনা, কিন্তু এটা আমার ভালো লাগে। তাহলে সকল যে গুতা মারতেছে, সকল গুতা কিন্তু খারাপ লাগে না, মনের মতো গুতা হলে ভালো লাগে। তো এই ঝাল হচ্ছে একটা মনের মতো গুতা, যে খাবারের মধ্যে ক্যাপসাইসিন থাকবে, সেই খাবারগুলো রিসেপ্টর গুলোকে কি মারবে? গুতা মারবে। এই গুতা মারলে তোমার কি লাগবে? ঝাল লাগবে। এবার আসি, তাহলে ঝাল কোনো স্বাদ নয়, খাবারের মধ্যে বিদ্যমান ক্যাপসাইসিনের কারণে হচ্ছে। এটা একটা কথা গেছে। এখন আসি, এখানে একটা কথা বলি, যেখানে লিখতে পারতাম ঝাল কোনো স্বাদ নয়, শুধু এখন যদি কোনো কারণে, একটু খেয়াল করো, যদি কোনো কারণে টেস্ট রিসেপ্টর নষ্ট হয়, দেখো যদি কোনো কারণে টেস্ট রিসেপ্টর যদি নষ্ট হয়ে যায়, তাহলে তারা কি হতে পারে? পুনরুৎপত্তি হতে পারে, রিজেনারেট হতে পারে। দেখো তাহলে টেস্ট রিসেপ্টর গুলো কি হতে পারে? রিজেনারেট হতে পারে। দেখো রিজেনারেট, টেস্ট রিসেপ্টর কি হতে পারে? রিজেনারেট হতে পারে। ঠিক আছে, তবে রিজেনারেটিভ যখন হতে পারে, আবার নতুন করে সৃষ্টি হতে পারে। যদি কোনো কারণে টেস্ট রিসেপ্টর নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখবে গরম পানি, চা এগুলো খেলে জিহ্বা পুড়ে যাচ্ছে। জিহ্বা পুড়ে যাচ্ছে মানে কি? টেস্ট রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে যায়, সেটা আবার কি হয়? সেটা আবার রিপ্লেস হয়। সাধারণত রিপ্লেস হতে টাইম লাগে এভারেজে 48 আওয়ার্স, 48 ঘন্টার মতো টাইম লাগে। কয় ঘন্টা? 48 ঘন্টা। এভারেজ একটা 48 ঘন্টার মধ্যে কি লাগতে পারে? টাইম লাগতে পারে। ঠিক আছে, এর চেয়ে কম বেশি হতে পারে, এটা কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু ফিক্স না। ঠিক আছে, তাহলে হচ্ছে জিহ্বা, এটা ইংলিশ হচ্ছে টাং, ল্যাটিন শব্দ বলা হয় গ্লসো, আর আরেকটা নাম হচ্ছে লিঙ্গুয়াল। এটা মানবদেহের সবচেয়ে শক্ত এবং নরম ক্ষমতাপেশী। জিহ্বার কাজ হচ্ছে মেইনলি হচ্ছে স্বাদ গ্রহণ করা বা টেস্ট গ্রহণ করা, কথা বলা এবং স্বর বা ভয়েস কন্ট্রোল করা। তো স্বাদকে নিয়ন্ত্রণের জন্য যে কাছে রিসেপ্টর আছে, এগুলো আমরা আলোচনা করলাম। এখন আসো টাং বা জিহ্বার কিছু চিত্র আমরা দেখিনি। যেমন এটা হচ্ছে জিহ্বা। আসলে তুমি যখন মেডিকেলে পড়বে তখন এগুলো কিছু এক্সট্রা কিছু নাম পড়বে, যে রিসেপ্টরগুলোর নাম। রিসেপ্টরগুলোর নাম আছে এই যে ফাঙ্গিফর্ম, ফিলিফর্ম, সার্কামভ্যালেট, ফোলেট। এগুলো এখন তোমাদের যে লেভেলে লাগবে না। এখন রিসেপ্টর, এই যে আমি যে বললাম রিসেপ্টর, যারা রিসিভ করে, এগুলো কি স্নায়ু, কিছু অনুভূতি রিসিভ করে। যেমন এগুলো হচ্ছে সবগুলা এক একটা টেস্ট রিসেপ্টর, টেস্ট বাট বলা হয়, টেস্ট বাট, বিইউডি বাট।
যেমন এগুলো হচ্ছে সবগুলো এই যে এই নিউরনের নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে নার্ভ ফাইবার। এই যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কতগুলো নার্ভ ফাইবার যেগুলো খাবার অনুভূতিটাকে রিসিভ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের টাং এই যে বললাম সামনে মিষ্টি পেছনে তিতা, এদিকে সাইড নাম্বার সামনে হচ্ছে সল্টি লবণাক্ত, পেছনে কি টক, ঠিক আছে। এই যে টক এখানে আছে সল্ট, তাহলে মিষ্টি তিতা লবণ টক, কিন্তু ঝাল কোনো কি নয়, ঝাল কোনো স্বাদ নয়। এখন আসি দাঁত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের জিহ্বার আলোচনা শেষ, এখন হচ্ছে দাঁতের আলোচনা। এখন হচ্ছে টিথ, দাঁত। এই যে টিথ বা দাঁতের কথা বললাম, তার বাংলায় তো আমরা দাঁত বলি, ওকে ফাইন। ল্যাটিন শব্দে রেখে বলা হয় ডেন্ট। ল্যাটিন শব্দে আমরা এই সবগুলো কথা দিয়ে ডেন্ট দিয়ে আলোচনা, কারণ যে ডেন্টিস্ট ডেন্টাল এভাবে বলি আমরা। এখন দাঁত নিয়ে কয়েকটা আলোচনার মধ্যে একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ। দাঁত কোত্থেকে সৃষ্টি হয়? যে কোনো জীব, আমরা যারা জীব, আমরা ভ্রূণ থেকে সৃষ্টি হই। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে, আমরা এগুলো 9 10 বা আগে থেকে পড়ছি, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কি গঠন করে? জাইগোট। এই যে জাইগোট, এটা যখন পরিণত হয় তখন তাকে বলা হয় ভ্রূণ, এই ভ্রূণের আবার ভ্রূণ মানে কি আসলে কতগুলো কোষ, অনেকগুলো কোষ যখন একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে তখন বলা হয় ভ্রূণ। তো আমরা জানি ভ্রূণ দ্বিস্তরী, ত্রিস্তরী, ডিপ্লোপ্লাস্টিক, এগুলো আস্তে আস্তে পড়বে বা তোমরা অলরেডি পড়ছো। আমরা যারা ট্রিপ্লোপ্লাস্টিক, আমাদের ভ্রূণের মধ্যে 3টা লেয়ার আছে, তোমরা জানো নিশ্চয়ই। একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, দেখো। তো কথা হচ্ছে দাঁতটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? দাঁত সৃষ্টি হয়েছে আসলে একটোডার্ম থেকে, ভ্রূণের একটোডার্ম থেকে। তাহলে আমাদের মায়ের পেটে যখন ছিলাম, আমরা যখন ভ্রূণ ছিলাম, তাহলে আমরা দাঁতটা কোত্থেকে উৎপন্ন হয়েছে? দাঁত উৎপন্ন হয়েছে ভ্রূণীয় একটোডার্ম থেকে, একটোডার্ম সিস্টেম। আমি যদি লিখি ভ্রূণীয় একটোডার্ম সিস্টেম। এবং দাঁতের মধ্যে, দাঁতের চারপাশে আবরণ আছে। দাঁতের চারপাশে কি আছে? দাঁতের চারপাশে আবরণ আছে। সেই আবরণ নাম কি? এনামেল। দাঁতের চারপাশে আবরণ আছে, সেই আবরণ নাম হচ্ছে এনামেল দ্বারা আবৃত, এনামেল আবরণযুক্ত। এই এনামেলে একটা কথা বলে ফেলি, যেমন এনামেলটা নিয়ে একটা এক্সট্রা কথা বলি। এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে, গঠনগতভাবে দেহের সবচেয়ে শক্ত অংশ, একটু আগে তোমাকে বলছিলাম না, সবচেয়ে, এই কথা দিয়ে তুমি কি কি লাইন পাবে? সবচেয়ে দিয়ে এরকম একটা লাইন আমরা পাইছিলাম একটু আগে, সবচেয়ে শক্ত পেশি জিহ্বা। আজকে এখানে দেখলাম সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁতের এনামেল। তাহলে দাঁতের সবচেয়ে শক্ত অংশ, দাঁতের না শুধু পুরো দেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁতের এনামেল। তাই এই এনামেলটা আসলে এত শক্ত কেন? এখানে কি আছে? এমন কি এখানে আছে? এখানে আসে আসলে ক্যালসিয়াম, তারপর আছে ফসফেট, ক্যালসিয়াম আছে, তারপর আছে ফসফেট আছে, ভিটামিন ডি আছে, এগুলো কমন সেন্স। আমাদের দেহে যেখানে যেখানে ক্যালসিয়াম আর ভিটামিন ডি থাকে, এগুলো কি হয়? শক্ত হয়। যেমন আমাদের অস্থি, হাড্ডিতে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ডি থাকে, ফসফেট থাকে, সেই জন্য এটা কি হয়? শক্ত হয়। তাহলে এখানে ক্যালসিয়াম আর ভিটামিন ডি মেইনলি থাকার কারণে কি হয়? শক্ত হয়। কিছুটা ফসফেটও আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা বললাম। এখন আসি মানুষের দাঁতের, এই দাঁত নিয়ে আমাদের খুব বেশি আলোচনা নেই। দাঁতের প্রকারভেদ, এখানে অনেক কিছু তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো, ঠিক আছে। সেজন্য আমরা অনেক কিছুতে গ্যাপ দিয়ে যাচ্ছি, অনেক ইনফরমেশন। দাঁতের প্রকারভেদের মধ্যে প্রথম হচ্ছে দাঁতের প্রকৃতি। আমরা বলি দাঁতের প্রকৃতি। তো প্রকারভেদ না বলে আমরা যদি প্রথমে বলি দাঁতের প্রকৃতি, মানুষের দাঁতের প্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ডায়োফায়োডন্ট, আগে লিখে ফেলি আমি, ডায়োফায়োডন্ট। আরটা হচ্ছে থেকোডন্ট, আরটা হচ্ছে হেটেরোডন্ট। এবার আসো, এই যে তুমি যে বললা ডায়োফায়োডন্ট কথার মানে কি? মানুষের জীবনে 2বার দাঁত ওঠে। তোমরা জানো মানুষের জীবনে কয়বার দাঁত ওঠে? মানুষের জীবনে 2বার দাঁত ওঠে। একবার বাচ্চা অবস্থায়, একবার মানে মোটামুটি 8 9 10 বছরের পরে। তাহলে মানুষের জীবনে 2বার দাঁত উঠে, তাই এটাকে বলা হয় ডায়োফায়োডন্ট। তাহলে এই ধরনের দাঁতকে বলা হয় ডায়োফায়োডন্ট, যেহেতু 2বার দাঁত ওঠে। থেকোডন্ট, আমাদের দাঁতের একটা নির্দিষ্ট অংশ, বা বলতে গেলে বেশিরভাগ অংশ কোথায়? মাড়ির ভিতরে ঢোকানো থাকে।
সব জীবের সব জীবের দাঁত কিন্তু মাড়ির ভিতর কি থাকে না, এইভাবে অনুপ্রবিষ্ট থাকে না। আমি যদি লিখি মাড়ির ভিতর অনুপ্রবিষ্ট থাকে, অনুপ্রবিষ্ট কথাটাকে যদি কঠিন লাগে তাহলে মাড়ির ভিতর কি থাকে, ঢুকানো থাকে, মাড়ির ভিতরে ঢুকানো থাকে। তাহলে অর্ধেক অথবা তার বেশি অংশ মাড়ির ভিতর কি থাকে, ঢুকানো থাকে। এই জন্য এটাকে বলা হয় থ্যাকোডন্ট। আর হ্যাটেরোডন মানে কি, দাঁতগুলোর গঠন এবং কাজ সব এক নয়, গঠন ও কাজ ভিন্ন, গঠন ও কাজ ভিন্ন, তাই বলা হয় হ্যাটেরোডন। হ্যাটেরো মানে ডিফারেন্ট, এই যে হ্যাটেরো কথার মানে হচ্ছে ডিফারেন্ট বা ভিন্ন। তাহলে মানুষের দাঁত, যেহেতু মানুষের দুইবার দাঁত উঠে তাই বলা হয় ডায়োফায়োডন্ট। মানুষের দাঁত যেহেতু মাড়ির ভিতরে ঢোকানো থাকে তাই বলা হয় থ্যাকোডন্ট। আর যেহেতু মানুষের জীবনের মানুষের দাঁতের যে গঠন এবং কাজ এগুলো যে ভিন্ন, তাই এটাকে বলা হয় হ্যাটেরোডন্ট। হ্যাটেরো মানে কি ডিফারেন্ট। তো দাঁতের প্রকৃতি বললাম ডায়োফায়োডন্ট, থ্যাকোডন্ট, হ্যাটেরোডন্ট। এখন আমরা এখান থেকে পড়া শুরু করবো হ্যাটেরোডন্ট। হ্যাটেরো মানে কি ভিন্ন, ডন্ট ভিন্ন ভিন্ন দাঁত। অর্থাৎ মানুষের সবগুলো দাঁত কিনা সেম না, যেমন ইঁদুরের সবগুলো দাঁত মোটামুটি সেম। তো এক এক প্রাণীর গঠন, দাঁতের গঠন কিন্তু এক এক রকম। এখন দেখে তাহলে এখান থেকে আর আমরা এবার বলি থ্যাকোডন যে বললাম, হ্যাটেরোডন যে বললাম। হ্যাটেরোডন মানে কি, মানুষের দাঁতের গঠন এর ভিন্ন ভিন্নতা আছে, কাজও ভিন্নতা আছে। তাহলে মানুষের দাঁতের আমি যদি আবার প্রকারভেদ বলি, এই অংশ তোমাদের 9-10 লেভেলে পড়ছো। মানুষের দাঁত হচ্ছে বেসিক্যালি গঠন এবং কাজ বেসিক্যালি হচ্ছে চার ধরনের। কি কি? একটা হচ্ছে ইনসিসর, ইনসিসর বা কর্তন, ইনসিসর বা কর্তন। 2 নম্বর হচ্ছে ক্যানাইন, ক্যানাইন বা ছেদন। 3 নম্বর হচ্ছে প্রিমোলার, প্রিমোলার বা অগ্রপেশম, প্রিমোলার বা অগ্রপেশম, প্রিমোলার বা অগ্রপেশম। একটা হচ্ছে মোলার, মোলার বা পেশম, মোলার বা পেশম। তাহলে দেখো মানুষের দাঁত কয় প্রকার বললাম? 4 প্রকার। কি কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর বা কর্তন, ক্যানাইন বা ছেদন, প্রিমোলার বা অগ্রপেশন, মোলার বা পেশম। তাহলে কয় প্রকার বললাম? 4 প্রকার। এখন এই দাঁত কিভাবে থাকে, কোথায় থাকে? তো দাঁত কোথায় থাকে? আমরা বলছিলাম দাঁত হচ্ছে থ্যাকোডন্ট, মাড়ির ভিতরে ঢুকানো থাকে। আমাদের মাড়ি কোথায়? আমাদের চোয়ালে। কথাগুলো কিন্তু সিকোয়েন্সটা খেয়াল করো, মুখস্থ করে চলে গেলে হবে না। তাহলে দাঁত থ্যাকোডন হ্যাটেরোডন কেন? 4 প্রকার বলে, 4 ধরনের গঠন। এদের কাজ ভিন্ন। তো কাজ কি কি আছে দেখো, কাজ কি কি? যেমন কর্তন দাঁত, সে যে কোনো খাবারকে, কর্তন দাঁত কি করে? যে কোনো ধরনের খাবার, নরম শক্ত, সে যে কোনো খাবারকে, যে কোনো খাবারকে সে ধরে, যে কোনো খাবার ধরে। ঠিক আছে, কর্তন বা কাটে, কেটে ফেলে দাঁতের কাছ থেকে কাটে। ছেদন হচ্ছে শুধুমাত্র প্রোটিন, শক্ত মাছ মাংস, প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে, অর্থাৎ শক্ত খাবার, প্রোটিন বা শক্ত খাবার যেগুলো আছে সেই শক্ত খাবারগুলোকে ধরে, শক্ত খাবারগুলোকে কাটে। খেয়াল করো, শক্ত খাবারকে কাটে। যেমন তুমি দেখবা মাছ মাংস এগুলো হচ্ছে শক্ত, এগুলোকে খাওয়ার জন্য বেশি ফোর্স দেওয়ার দরকার না। যারা মাংসাশী প্রাণী, যেমন বাঘ, মাংসাশী প্রাণীগুলো দেখবা বাঘের ক্যানাইন দাঁত অনেক বড়, বাঘের যে দাঁতটা এটা অনেক বড়, এটা হচ্ছে ক্যানাইন দাঁত। কুকুরের বেলায় দেখবা দাঁত দুটো অনেক লম্বা, সামনের দাঁতগুলো। কেন? এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। ঠিক আছে, আচ্ছা। মানে তো প্রোটিন, প্রোটিন খায়, একটু খেয়াল করো। অগ্রপেশন এবং পেশন এর হচ্ছে সাধারণত শাকসবজি, সাধারণত কি শাকসবজি, মেইনলি হচ্ছে শাকসবজি জাতীয় খাবারকে, শাকসবজি জাতীয় খাবারকে কিন্তু ছিঁড়তে হয় না তেমন, এদেরকে পিষতে হয়। এদেরকে কি করতে হয়? এদেরকে পিষতে হয়। তো এরা সব খাবারকে কি করতে পারে? পিষতে পারে। মেইনলি হচ্ছে শাকসবজি এবং প্রোটিন জাতীয় খাবারকে সে পিষে। তাহলে ক্যানাইন ইনসিসর বা কর্তন যে কোনো খাবারকে ধরবে, আর ক্যানাইন বা ছেদন সে শুধু প্রোটিনকে কি করবে? প্রোটিনকে ছিঁড়বে, শক্ত খাবার। আর অগ্রপেশন আর পেশন মিলে যে কোনো খাবারকে পিষতে পারে। যে কোনো খাবার বলতে ওই যে বললাম আমি তো প্রোটিনকে ছিঁড়ে ফেলছি ক্যানাইন দিয়ে, সেই ছিঁড়ে ফেলা প্রোটিনকে পিষবো। আবার শাকসবজিকে সাধারণত ছিঁড়তে হয় না, তাদেরকে পিষলে হয়ে যায়। এই যে শাকসবজিতে খাবারের জন্য প্রিমোলার এবং মোলার। তুমি এখানে প্রোটিনও কি করতে পারে? তারা প্রোটিনে পিষতে পারে। পেশন নামটাই দেখো, পেশন, সে কি করবে? পিষবে, পিষে ফেলবে। ঠিক আছে, আচ্ছা। তো এবার আসি দাঁতগুলো কোথায় থাকে। আমি বললাম আমি এটা মুছে ফেলি, এটা হচ্ছে এইটা হচ্ছে মানে টাইপ, আর এগুলো হচ্ছে তার কাজ। ঠিক আছে, আচ্ছা।
এখন দাঁত কোথায় থাকে? চোয়ালের মধ্যে থাকে। তাহলে মানুষের চোয়ালের অবস্থাটা একটু দেখি, মানুষের চোয়ালটা কেমন করা আছে। তাহলে মানুষের চোয়াল কয়টা? মানুষের চোয়াল হচ্ছে দুইটা। মানুষের চোয়াল কয়টা? মানুষের চোয়াল দুইটা। দুইটা চোয়াল, দুটো চোয়ালের মধ্যে একটা ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, এটাকে দুই ভাগে ভাগ করি, একটু খেয়াল করো। তাহলে এবার আসি এক ভাগে কি কি আছে দেখি, এক ভাগে কি কি আছে। যে কোনো একভাবে দেখো, প্রথমে থাকবে দুইটা ইনসিসর থাকবে, তারপরে একটা ক্যানাইন থাকবে, তারপর দুইটা প্রিমোলার থাকবে, তারপরে তিনটা মোলার থাকবে, তিনটা মোলার। তাহলে মানুষের দাঁতের প্যাটার্ন হবে এরকম, চোয়ালের মধ্যে দুই পাশ করছি, এক পাশে কি থাকবে? দুইটা ইনসিসর থাকবে, একটা ক্যানাইন থাকবে, দুইটা প্রিমোলার, তিনটা মোলার। সেম এখানেও সেম, দুইটা ইনসিসর থাকবে, একটা ক্যানাইন থাকবে, দুইটা প্রিমোলার থাকবে, আর তিনটা মোলার থাকবে, তিনটা মোলার থাকবে। তাই এখানে উপরে যা থাকবে এখানেও সেম, দুইটা ইনসিসর থাকে, একটা ক্যানাইন থাকে, দুইটা প্রিমোলার থাকে, আর তিনটা মোলার থাকে। এখানেও সেম থাকবে, দুইটা ইনসিসর, একটা ক্যানাইন, দুইটা প্রিমোলার, আর তিনটা মোলার এভাবে থাকবে, তিনটা মোলার এভাবে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে অনেকবার প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে প্রশ্ন আসে একটু বলি। প্রশ্ন আসার আগে আমরা মেন এটা আলোচনা করে ফেলি। যেমন এখানে দেখো, এখানে যেমন এক পাশে কয়টা দেখো, এক পাশে যে 2, 3, 5, 8, তাহলে এই পাশে যদি 8টা হয়, তাহলে এই পাশে কয়টা? তাহলে আমি একটু বলি, তাহলে এই পাশে যদি দেখো 8টা হয়, তাহলে এই পাশে কয়টা? 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা, মোট কয়টা? 32টা। থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দিবে। এই যে তোমরা যে বলো থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দিবা, বলতে তো হবে না, তোমাকে 32টাতে গুণে গুণে দেখাইতে হবে। এই যে গুণে গুণে দেখাচ্ছি, 4 আর 32। তাই আমি যদি প্রশ্ন করি মানুষের দাঁতের সংখ্যা কত? 32টি। এখন আমি যদি প্রশ্ন এভাবেও করি, মানুষের ইনসিসর দাঁতের সংখ্যা কয়টি? তাহলে ইনসিসর দেখো, সবসময় মনে রাখবা, আমরা দাঁতের 4 ভাগে আছে, কিন্তু 4টা কোয়াড্রেন্ট আছে, 4টা ভাগে আছে। তাহলে ইনসিসর এক পাশে কয়টা? 2টা। এক পাশে যদি 2টা হয়, 4 পাশ মিলাই 8টা। এই যে 2, 4, 6, 8। যদি বলে ক্যানাইন কয়টি, তাহলে এক পাশে যা থাকবে সেটাকে 4 দ্বারা গুণ করে, এক পাশে হচ্ছে 1টি, তাহলে ক্যানাইন আছে মোট কয়টি? 4টি। প্রিমোলার কয়টি? এক পাশে 2টি, তাহলে 4 পাশে মিলে কয়টি হয়? 8টি হয়। তাহলে তোমাকে ইনসিসর দাঁতের সংখ্যা কত, ক্যানাইন দাঁতের সংখ্যা কত, প্রিমোলার, মোলার কত, আলাদা আলাদা করে বের করতে হবে, ঠিক আছে? এখানে আসি, একটা কথা বলি, M3 নিয়ে একটা কথা বলি, যে M3, এই যে তুমি যে বলে M3, M3 মানে কি রে? 3টা মোলার, M1, M2, M3, অর্থাৎ 3টা মোলার আছে। কত চাই? যে তৃতীয় মোলার, তৃতীয় যে মোলার আছে, তৃতীয় মোলার এই দাঁতটা আসলে, তৃতীয় মোলার দাঁতটা কখন থাকে? তৃতীয় মোলার দাঁতটা আসলে থাকে, এটা শুরু থেকে থাকে না, এটা মোটামুটি 17 থেকে 25 বছর বয়সে। কোনো কোনো বইতে আবার 16 থেকে 25 লিখছে, 16 থেকে 25 লিখছে, আমরা 17 থেকে 25 বলবো। এটা 17 থেকে 25 বছর বয়সে এই দাঁতটা উঠে, মোটামুটি পরিণত বয়সে উঠে, অনেক পরে উঠে, তাই এটাকে বলা হয় আক্কেল দাঁত। তাই এটাকে বলা হয়, এটাকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। আক্কেল দাঁত বা উইজডম টিথ। যদিও আক্কেলের সাথে এটার আসলে কোনো সম্পর্ক নেই, আক্কেলের সাথে কোনো কিনা সম্পর্ক নেই, তাই। কিন্তু বুড়া বয়সে উঠে এটাকে বলে আক্কেল দাঁত বা উইজডম টিথ। অনেক মানুষ আছে বয়স 50-60 হয়ে গেছে, কিন্তু কোনো আক্কেল নাই, আক্কেল দাঁত আছে কিন্তু কি নাই? আক্কেল নাই। আবার তোমাদের মধ্যে অনেকে আছে এখন আক্কেল দাঁত উঠে নাই, কিন্তু যথেষ্ট ম্যাচিউর। সো এটা বুড়া বয়সে উঠে, তাইটাকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। এটা একটা কথা গেছে। তাহলে আমরা একটু দন্ত সংকেত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দন্ত সংকেত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা, দন্ত সংকেত কিভাবে লিখতে হবে দেখো। দন্ত সংকেত লেখার সময় এভাবে লিখতে হবে আমাকে, এটা প্রতীকী চিত্র, এটা হচ্ছে একটা প্রতীকী। তাহলে একটা দাগ দিলাম, এই দাগের উপরে ঊর্ধ্ব চল, এই দাগের নিচে নিম্ন চল, ঠিক আছে? তাহলে ঊর্ধ্ব চলে কি থাকে দেখো, ঊর্ধ্ব চলে 2টা ইনসিসর থাকবে, একটা ক্যানাইন থাকবে, 2টা প্রিমোলার থাকবে, আর 3টা মোলার থাকবে। এভাবে 2 সেট থাকবে। কয় সেট? 2 সেট। একইভাবে নিচেও সেম, নিচেও কিন্তু সেম, 2টা ইনসিসর, একটা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার। এবং এভাবে কয় সেট? তাও 2 সেট। তাহলে এবার আসো আমার সংখ্যাটা এভাবে হিসাব করি। আমি যদি এভাবে লিখি, এটা পাশে লেখা দরকার ছিল, জায়গা নাই সেদিন পাশে লিখতেছি। তাহলে এখানে 1, 2, 3, 5, 8, তাহলে এটা কয় হয় 8 গুণ 2
8 গুণ 2 বাই ওই যে কি 16/16 16/16। তো 16/16 কত? যারা ম্যাথ করায় তারা আসলে ম্যাথ জানে না, ম্যাথ টিচাররা একদম রেকর্ডে বলতেছি। 16কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? হ্যাঁ 32 হয়, 32টি। তাহলে যারা ম্যাথমেটিশিয়ান তারা ভাগ করে, ডিভাইড করে, সংখ্যা কমায় দেয়, মন মানসিকতা ছোট। কিন্তু সায়েন্স, সরি আমরা যারা বায়োলজিস্ট, আমাদের মন মানসিকতা বড়, আমরা বৃদ্ধি করব। দেখো 16 কত? 32। আসলে এটা মিন করতেছে উপরে চলে 16টি, নিচে চলে কয়টি? 16টি, মানে কয়টি? 32টি। ঠিক আছে। তো যারা কাবিল আছো বেশি ওভার স্মার্ট, সে কি করবে? মনে করো কাটাকাটি দিছো একটি, বা মানুষের দাঁত একটি প্রমাণিত, এদিকে একটি। আসলে দেখো তাহলে ম্যাথমেটিশিয়ানরা তোমাদেরকে কি শেখাচ্ছে? ভুল শেখাচ্ছে, সে তোমাকে সংখ্যা কমায় দিচ্ছে, মন মানসিকতা ছোট করে ফেলতেছে। বাট আমরা বায়োলজিস্টরা মন মানসিকতা বড় করব। দেখো ভাগ করলে আর কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে 32টি। আসলে ফাং করে বললাম, এটা হচ্ছে ভাগ না, এটা হচ্ছে একটা জাস্ট একটা এক্সপ্রেশন, প্রতীকী চিত্র, যার ঊর্ধ্ব চলে 16টি, নিম্ন চলে 16টি, মোট কয়টি? 32টি। ঠিক আছে, এটা হচ্ছে পরিণত বয়সে একটা মানুষের দন্ত সংকেত। এটা হচ্ছে পরিণত বয়সে একটা মানুষের দন্ত সংকেত। তো পরিণত বয়সে মানুষের দন্ত সংকেত, এই কথাটা কেন বললাম? তার মানে আমাদের জীবনে কয়বার, ওই যে বললাম ডায়োফায়োডন্ট, 2বার দাঁত ওঠে। একটা তো পরিণত বয়সে, একটা অপরিণত বয়সে শিশু অবস্থায়। শিশু অবস্থায় যে দাঁতগুলো ওঠে দেখো, শিশু অবস্থায় যে দাঁতগুলো, ওগুলোকে বলা হয় দুধ দাঁত। এগুলো তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দন্ত সংকেত। পরীক্ষা আসবে, আসলে এইভাবে লিখে দিব আমরা। এবার আসি অপরিণত অবস্থায়, শিশু অবস্থায় যে দাঁতগুলো ওঠে দেখে, এগুলোকে বলা হয় দুধ দাঁত। এগুলোকে বলা হয় দুধ দাঁত। শিশু অবস্থায় যেগুলো ওঠে একটু খেয়াল করো। শিশু বলতে সাধারণত কত? 7 থেকে 9 বছরের আগে, 7 থেকে 9 বছর, এটা 6 থেকে 9, অনেকে অনেকভাবে লিখতে পারে, আমরা এভারেজটা লিখলাম। শিশু অবস্থায় একটা জিনিস মনে রাখবা, শিশু অবস্থায় কোনো প্রিমোলার থাকে না। শিশু অবস্থায় শিশুদের কি থাকে না? প্রিমোলার থাকে না। এই যে প্রিমোলার থাকে না, শিশু অবস্থায় প্রিমোলার থাকে না। তো শিশু অবস্থায় যদি প্রিমোলার না থাকে, আমি এটা বুঝে গেলি, শিশু অবস্থায় প্রিমোলার থাকে না, যে দুধ দাঁতের বেলায় 7 থেকে 9 বছর বয়স। এখন তুমি একটু আগে বলছো না, মোলার 3 নাম্বারটা কয় বছর বয়সে? 17 থেকে 25। তাহলে বাচ্চাদের বেলায় মোলার থাকবে কয়টি করে? বাচ্চাদের বেলায় মোলার থাকবে 2টি করে। আমি একটু বড় করে দিই, বাচ্চাদের বেলায় মোলার থাকবে কয়টি? মোলার থাকবে 2টি। বাচ্চাদের বেলায় মোলার থাকবে 2টি, মোলার থাকবে 2টি, মোলার থাকবে 2টি। তাহলে এবার আসে দাঁত বা শিশুদের বেলায় দুধ দাঁতের দন্ত সংকেত কেমন লিখবো? দুধ দাঁতের বেলায় দন্ত সংকেত কিভাবে লিখবে দেখো। তাহলে এটা লাইন টানলাম, এটাও ঊর্ধ্ব চল নিম্ন চল, 2টা ইনসিসর থাকবে, একটা ক্যানাইন থাকবে, প্রিমোলার তো থাকবেই না, আর মোলার থাকবে কয়টি? 2টি। এবং এভাবে কয় সেট? 2 সেট। সেম এখানে I2 C1 M2 ইন্টু কত? 2। তাহলে এবার কত হবে বলো, তুমি বলো। এক সেটে কয়টা? 2 3 5। তাহলে 5 গুণ 2, 5 গুণ 2। তাহলে এবার লিখলে কত হবে? 10/10 সমান সমান কয়টি? 20টি। তাহলে দুধ দাঁতের সংখ্যা কয়টি? 20টি। কোনটা থাকে না? প্রিমোলার থাকে না, আর মোলার থেকে কয়টা করে? 2টা করে। খুব ইম্পর্টেন্ট, দুধ দাঁতের দন্ত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তার দাঁত রিলেটেড এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা পড়বো। এখন আসো, এই যে আজকে আমরা যে লেকচারটা দিলাম, এই লেকচারের কিছু এমসিকিউ টাইপস বা কিছু বইয়ের কিছু পড়া আমরা একটু দাগাই নিই। এই পড়াগুলো তোমরা নোট করে ফেলতে পারো, অথবা তোমাদের যাদের কাছে বইটা থাকবে তোমরা চাইলে বই থেকে কি করে ফেলতে পারো, দাগাই ফেলতে পারো। তো এখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, আসলে সব তো আর ইম্পর্টেন্ট না। এখানে দেখো খাদ্য, তাহলে মানুষ সর্বভোগ প্রাণী, অমনিভোরাস, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাকে বলে দিচ্ছি। যেমন আমরা সব কথা তারা লেকচারে বলি নাই, যেমন এখানে সুষম খাদ্য, ব্যালেন্স যায় না, এটা অনেক সময় পরীক্ষা আসে। সুষম খাদ্য কাকে বলে? তো লেখা আছে তোমার এখানে, তুমি এখান থেকে যেহেতু রেকর্ড করা থাকবে তুমি এখান থেকে লিখে নিতে পারো। তাহলে অমনিভোরাস আর হচ্ছে সর্বভোগ প্রাণী। খাদ্য তালিকায় শক্তি চাহিদা, এখান থেকে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে। তাহলে এখানে আসলে শর্করা, আমিষ এবং এখানে শর্করা হচ্ছে তাপশক্তি উৎপাদন করে। তাপশক্তি, দেখো তাপশক্তি আর কে উৎপাদন করে? দেখো খনিজ এগুলো কিন্তু তাপশক্তি উৎপাদন করে, ঠিক আছে? তো স্নেহদ্রব্য কিন্তু তাপশক্তি উৎপাদন করে, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে সে তাপ উৎপাদন করে। তাহলে তাপকে উৎপাদন করে শর্করা, খনিজ এবং কি স্নেহ। এবার আসে তাপশক্তির পরে, তাপশক্তি তাকালাম। এরপর কর্মক্ষমতা বৃদ্ধি করো, শর্করা, এই লাইনটার তাকালাম আমরা। আর আমিষের ওখানে কোষের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, এনজাইম, হরমোন, ঠিক আছে? জাস্ট দাগায় রাখা আর কিছু। তো যাই হোক, এটা দাগাবো আমরা।
এখান থেকে আমরা পরিপাকে চলে যাব। পরিপাকের এখানে যে আমরা অলরেডি পরিপাকের সংজ্ঞা তোমাদেরকে পড়াইছি, পরিপাকের সংজ্ঞা পড়ানোর সময় একটা কথা বলছিলাম, পেরিস্টালসিস কি, পেরিস্টালসিস ওয়ার্ডটা এখানে লেখা আছে, দেখো পেরিস্টালসিস ওয়ার্ডটা লেখা আছে। এরপর আমরা কোষ্ঠনালীর দৈর্ঘ্য প্রস্থ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কথা আমরা এইগুলো তোমরা নোট করে নিবা। মানুষের কোষ্ঠনালীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 8 থেকে 10 মিটার লম্বা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 8 থেকে 10 মিটার লম্বা। এবং পরিপাক শুরু হচ্ছে কোথা থেকে, মুখ থেকে। তো মুখের মধ্যে কি আছে, জিহ্বা, দাঁত এবং লালা গ্রন্থি। অলরেডি কিন্তু জিহ্বা এবং দাঁত আছে, লেকচার আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। এবারে সে জিহ্বা নিয়ে যে অনেক কথা ছিল এখানে, জিহ্বা আমাদের সবচেয়ে বেশি ওই যে টেস্ট বার্থ 7 আমি লিখছিলাম, তো আমি লিখছিলাম 48 ঘন্টা বা 2 দিন, সেটা মানে কয়দিন, 2 দিন লেকচারে বলছিলাম। কিন্তু কিছু কিছু বই দেওয়া 5 থেকে 10 দিনের মধ্যে সেটা কি হয়, প্রতিস্থাপিত হয় লিমিক্স। আসলে এটা এক এক বইতে এক একটা দেওয়া আছে, আসলে কিন্তু 5 থেকে 10 দিন লাগে না। তুমি নর্মালি দেখবা যদি কখনো তোমার জিহ্বা পুড়ে যায় তখন তুমি এটা 5 থেকে 10 দিন সময় লাগে না, কিন্তু মোটামুটি 1 দিন 2 দিনের মধ্যে কাভার হয়। সো সঠিক কথা আসলে 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে, কিন্তু কোনো কোনো মধ্যে 5 থেকে 10 দিন লিখছে, আমরা এটা একটু বলে দিলাম। তাহলে এটা আসলে ডিপেন্ড করে তোমার এমসিকিউতে অপশন কী আছে, এটা ঠিক আছে, অপশন যেটা আছে। তবে 2 দিন আর 5 থেকে 10 দিন দুটো কিন্তু একসাথে থাকবে না। তো জিহ্বা যে কোন ধরনের স্বাদ গ্রহণ করে এগুলো এখানে দেওয়া আছে, কেন লেখা আছে ঝাল কোনো কি নয়, স্বাদ নয়, ঝাল কোনো স্বাদ নয়। হ্যাঁ, তো আমি এখানে দাঁতের মধ্যে চলে যাই। দাঁতের মধ্যে এখানে একটু খেয়াল করো, দাঁতের এনামেল নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদেরকে আমরা দাঁতের গঠন এগুলো পড়াইছি, যদি এগুলো আমাদের সিলেবাসে নাই আসলে, তবে এমসিকিউ মাঝে মাঝে আসে দাঁতের এনামেল, ঠিক আছে। তারপরে দাঁতের যে গঠনের মেইন উপাদান ডেন্টিন, আমরা বুঝলাম ডেন্ট, সিমেন্ট, ঠিক আছে। তো এগুলো জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি যে কতটুকু কোথায় পড়ানো হয়েছে সেটা দেখাচ্ছি। তো আমরা একটু একটা স্লাইডে চলে যাই, আমাদের স্লাইডে তোমাদেরকে আমরা অলরেডি দেখাচ্ছিলাম। তাহলে দেখো দাঁতের গঠন, দাঁতের গঠনের মধ্যে এই যে হোয়াইট কালার যে পোর্শন তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এনামেল, পুরোটা হচ্ছে কি এনামেল। এবং এরপর ভিতরে যেটা আছে দেখো, যেটা আমরা অ্যাকচুয়ালি দাঁত বলতে যেটা মিন করছি, এটা হচ্ছে আসলে এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে ডেন্ট, লেখা আছে যে ডেন্টিন, ঠিক আছে। সো জাস্ট স্ট্রাকচারটা একটু দেখালাম তোমাদেরকে। আর আমরা বলছিলাম দাঁতের যে প্যাটার্ন, ইনসিসার কোথায় থাকবে, ক্যানাইন থাকবে, প্রিমোলার, মোলার, এগুলো হচ্ছে স্ট্রাকচারটা, যেগুলো যদি এগুলো মোটামুটি আমরা 9টা লেভেল পড়ে আসছি, এগুলো ইন্টারে তেমন একটা নাই গঠন বা চিত্রগুলো, তো লাগবেও না। সো যাই হোক, মুখের মধ্যে তার 3টা জিনিস ছিল, জিহ্বা, দাঁত এবং লালা গ্রন্থি। জিহ্বা এবং দাঁত আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা লালা গ্রন্থি নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।